আচ্ছা, আমি 1-2 মিনিট ওয়েট করছি, তারপরে স্ক্রিন শেয়ার করছি। যে জয়েন করেছো, ওপো। আচ্ছা, না, আরো জয়েন করে গেছে, ঠিক আছে। ওকে, চলো স্ক্রিন শেয়ার করছি, দেখা গেলে বলবে। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে, চলো। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেটার। এইবার লেটার কোন পরীক্ষায় আসে, আমরা এখন ডব্লিউবিসিএস কেই প্রাধান্য দেব। তো লেটার আসবে হচ্ছে ডব্লিউবিসিএস এক্সামিনেশনে। তো এই যে লেটারের কথা বলা হচ্ছে, এই লেটার জেনারেলি দুটো টাইপের হয়। একটা হচ্ছে তোমার, মানে যেটা হচ্ছে লেটার টু এ ফ্রেন্ড, মানে যেটাকে আমরা বলতে পারি হচ্ছে ইনফর্মাল লেটার। আরেকটা হচ্ছে ফর্মাল লেটার। এবার এই ফর্মালের মধ্যে একটা তো থাকে হচ্ছে অফিসিয়াল, আর আরেকটা থাকে হচ্ছে এডিটোরিয়াল। ইনফর্মাল লেটার যে কোনো কিছু হতে পারে, লেটার টু এ ফ্রেন্ড হতে পারে, লেটার টু আ রিলেটিভ হতে পারে, লেটার টু ফাদার হতে পারে। তো যে কোনো ইনফর্মাল লেটার, তার একটা আলাদা স্ট্রাকচার রয়েছে। এবার আমরা যদি ডব্লিউবিসিএস পরীক্ষার কথা মাথায় রাখি, তাহলে সবার আগে বুঝবো যে কি ধরনের লেটার অধিক আসার সম্ভাবনা, মানে আসার সম্ভাবনা বেশি। তাহলে উত্তর হচ্ছে ফর্মালের মধ্যে এডিটোরিয়াল লেটার। এটাই কিন্তু সব থেকে বেশি দেয়। কিন্তু তার মানে এটা নয় যে আমরা ইনফর্মাল লেটার করব না। আমরা ইনফর্মালও করব। অফিসিয়াল লেটার ড্রাফটিং যেটা হয়, ঠিক আছে, যেমন ধরো অফিসিয়াল লেটারের মধ্যে হেডমাস্টারের কাছে কোনো একটা কারণে ছুটি চাইছো, অথবা মনে করো তোমার যিনি বিডিও আছেন তার কাছে একটা কোনো কিছুর জন্য দরখাস্ত করে চিঠি লিখছো, কিংবা তোমার মনে করো স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে তুমি একটা কোনো তোমার মিটার বেশি আসছে বা ফ্রিকুয়েন্ট পাওয়ার কাট হচ্ছে, তার জন্য একটা চিঠি দিচ্ছ। এগুলো সবই পড়বে হচ্ছে অফিসিয়ালের মধ্যে। এডিটোরিয়াল লেটার কোনগুলো? এডিটোরিয়াল লেটার হচ্ছে সেটা যেটা আমরা পেপারে ছাপানোর জন্য ব্যবহার করি, বা পেপারে যেটা প্রকাশিত হয়। এবং এক্ষেত্রে একটা ফরম্যাট মেনটেন করতে হয়, এবং ফরম্যাটটা যেমন যেমন বলবো তেমন তেমনই তোমরা লিখবে। তো একটা সময় ছিল যখন আমরা ফরম্যাটে এখানে ব্যবহার করতাম, মানে ডান দিক করে ব্যবহার করতাম হচ্ছে যে চিঠিটা পাঠাচ্ছে তার অ্যাড্রেস। এখন আর সেটা থাকে না। এখন সবকিছুই হবে হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, মানে একদম বাদিক মার্জিন ধরে আমরা লিখব। ইনফ্যাক্ট একটা সময়ে আমরা ইয়োর্স ফেইথফুলিটা লেখার শেষে ডান দিকে লিখতাম। তো এখন কিন্তু ইয়োর্স ফেইথফুলি বা ইয়োর্স সিনসিয়ারলিটা বেশি চলে অ্যাকচুয়ালি, ফেইথফুলি নয়। ইয়োর্স সিনসিয়ারলি বা ইয়োর্স ট্রুলি, তো সেটা এখন আমরা লেফট অ্যালাইনমেন্ট করব। তো এই যে লেফট অ্যালাইনমেন্ট, এটার কারণ হচ্ছে, একটু ভালোভাবে তোমরা যদি ভেবে দেখো, বর্তমানে কিন্তু কেউ আর চিঠি... আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে তো? এটা বলো তো, আমি জিজ্ঞেস করিনি। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখো যেটা, মানে আমরা যদি এখন বর্তমানে দেখি, এখন কেউ আর হাতে লেখা চিঠি কিন্তু পাঠাই না।
তাহলে এখন চিঠি যাই পাঠানো হয় সবই হচ্ছে তোমার মেলের মাধ্যমে, ইমেল করার জন্য ইমেল করা হয়। তাহলে স্বাভাবিকভাবে আমাদের লেটার টাইপ লেটার হবে। এবার তুমি মনে করো এই ডান দিকে লিখতে যাচ্ছ, তাহলে তোমাকে কতগুলো স্পেস বার মারতে হবে একবার ভেবে দেখো। এটা করা তো সম্ভব না, এরকম করে 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 আবার ডান দিকে নিয়ে গেলাম। কিংবা মনে করো এরকমও হয়ে গেল, তুমি একটা ফরম্যাটে পাঠালে, তুমি এখানে লিখেছিলে, লেখাটা এখানে চলে এলো, মানে জিগজ্যাগ প্যাটার্ন যেটা হয়ে যায়, দেখবে একটা জায়গা থেকে আরেক জায়গায় লেখা পাঠালে আমরা যদি মানে এক্সট্রা স্পেসিং দিই অনেক সময় সেটা রিড করতে পারে না এবং লেখাটা জিগজ্যাগ হয়ে যায়। তাহলে যেটা সিবিএসই বা এনসিইআরটি নর্মস, এটা 2017 সাল আমার যতদূর মনে পড়ছে, 16 বা 17, তো সেইখান থেকে একটা এনসিইআরটি যেটা নতুন নর্মস করেছে যে চিঠি লেখা যেটা হবে সেটা পুরোটাই বাম দিক ঘেঁষে হবে। বা যে কোনো লেখাই আমরা এখন যে রিপোর্ট টিপোর্টও লিখি একেবারে লেফট অ্যালাইনমেন্ট ধরে লিখবো। তাহলে সবার প্রথম যে জায়গাটা থাকে, এই জায়গাটা থাকে হচ্ছে সেন্ডার্স অ্যাড্রেস, অর্থাৎ যে পাঠাচ্ছে তার যে ঠিকানা। এবার এই সেন্ডারের অ্যাড্রেস কি হবে? তুমি যে কোনো যদি বলে দেয়া থাকে তোমাকে সেই অ্যাড্রেসটাই লিখতে হবে। ইফ নট মেনশনড, যদি মেনশন করা না থাকে, তো সেখানে তুমি সিম্পল এবিসি বা শুধু এবিসি লিখে দাও। এবিসি একটা দাগ দিয়ে লেখো, এ রোড বা এবি রোড, এরকম কিছু একটা আরবিট্রারি লিখতে পারো, এবি রোড। দেওয়ার পর কি লিখবে? একটা কোনো জায়গার নাম লিখলে, ধরো কলকাতাই লিখলে, শুধু কলকাতা লিখলে কোনো অসুবিধা নেই। কলকাতা একটা যে কোনো 1 2 3 4 5 এরকম একটা নাম্বার দিয়ে দিতে পারো, কিচ্ছু যায় আসে না। তো এটা তোমার একটা সেন্ডার্স অ্যাড্রেস হয়ে গেল, অর্থাৎ চিঠি যেটা যে পাঠাচ্ছে সেইটার অ্যাড্রেস, তার যে ঠিকানা। ইনফ্যাক্ট অনেকেই কি করে, এত কিছু না লিখে লিখে দেয় হচ্ছে এবিসি, এরপরে চাইলে ব্লক বা কিছু ব্যবহার করতে পারো, মানে এবিসি ঠিকানা লিখতে পারো, তারপরে লিখতে পারো এবি রোড বা এবি ব্লক, কলকাতা। আচ্ছা, কলকাতা লিখতে পারো, দিল্লি লিখতে পারো, কিছু নাও লিখতে পারো, এরকম একটা কোনো নাম্বার দিয়ে দিলে 700000, 70000001, হ্যাঁ যাই হোক, এরকম একটা কিছু নাম্বার দিয়ে দিলে, এইটা লেখার পর একটা স্পেস দেবে। ঠিক আছে, মানে একবার এন্টার টিপবে, আমি যেরকম আঁকছি সেই সব কিছু আঁকতে যাবে না। দেওয়ার পর তোমাকে লিখতে হবে হচ্ছে ডেট। আচ্ছা, এই যে ডেট লিখলাম, এই ডিএটিই এই শব্দটা কিন্তু লিখবো না, শুধুমাত্র আমরা ডেট লিখবো। এবার ডেটটা কিভাবে লিখবো? মনে করো জানুয়ারি চলছে, তাহলে লিখবো হচ্ছে আজকে কত, 22 না 21, 21 মনে হয়, 21 জানুয়ারি, কমা 2026, এইটা লিখবো। ঠিক আছে, অথবা এটাকে এইভাবে না লিখে এইভাবেও লিখতে পারো, January 21, কমা 2026, দুটোই চলবে। আচ্ছা, এরপর যে লেখাটা আবার একটা স্পেস দেবে, এইটা হচ্ছে স্পেস মার্ক, এটা তোমরা দেবে না, মানে আমি স্পেস মার্কটা বোঝানোর জন্য এন্টার মার্ক আর কি। আবার একটা এন্টার মার্ক দিয়ে এখানে তুমি লিখবে হচ্ছে দা এডিটর। আচ্ছা, এটাও লেখা যায় টু দা এডিটর, অথবা এখন আর টু লেখাটা চলে না। আমি আবারও বলছি, দিলে কিন্তু ভুল নয়, কিন্তু এখন আর ওই প্রতি বা টু দরকার হয় না। যাকে পাঠাচ্ছ, দা এডিটর। এরপর লিখবে কি? তুমি যে কোনো সংবাদপত্রের নাম দিতেই পারো, তুমি দিতেই পারো টাইমস অফ ইন্ডিয়া, তুমি দিতেই পারো আনন্দবাজার পত্রিকা। এবার যেহেতু তুমি ইংলিশ লেটার লিখছো, নিশ্চয়ই আনন্দবাজার বা প্রতিদিন দেবে না, তোমাকে টাইমস অফ ইন্ডিয়া, হিন্দু ইত্যাদি কিছু দিতে হবে। তো এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো নিউজ পেপারের নামের আগে দা শব্দটা কিন্তু ব্যবহার করতে হয়। ঠিক আছে, তুমি এমনি একটা লিখে দিলে টাইমস অফ ইন্ডিয়া, ওতে নাম্বার কাটা যাবে, তোমাকে লিখতে হবে দা টাইমস অফ ইন্ডিয়া। আর যদি তুমি কোনো মানে প্রতিষ্ঠিত সংবাদপত্রের নাম ব্যবহার করো,
তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাড্রেসটাও প্রপার হওয়া দরকার। অর্থাৎ তুমি বাংলাতেও যদি চিঠি লেখো, তো সেক্ষেত্রেও তোমাকে ওই যেটা আছে 7 লক্ষ 1 এবং 6 প্রফুল্ল সরকার স্ট্রিট দিতে হবে। তো ইংরাজির ক্ষেত্রেও টাইমস অফ ইন্ডিয়ার যেটা এক্সাক্ট অ্যাড্রেস সেটা তোমাকে দিতে হবে। তো অত না ব্যবহার করে আমরা সরাসরি পেপারের নামটাও এবিসি দিতে পারি। এবার এবিসি দিতে পারবো না কেন? কারণ এবিসি আমি অলরেডি ব্যবহার করে ফেলেছি। তাহলে কি লিখবো? দ্য এমএনও ডেইলি। ঠিক আছে। ডেইলি অ্যাকচুয়ালি সংবাদপত্রের নামকে বলা হয়। ডেইলি শব্দের আরেকটা মানে হচ্ছে সংবাদপত্র। হ্যাঁ, দ্য এমএনও ডেইলি, এতে বোঝা যাবে কি উম, এটা একটা সংবাদপত্রের নাম। তারপর তুমি এখানে দিতে পারো এম এন ব্লক, কলকাতা। আচ্ছা, কলকাতাকে কোল লিখবে না, হ্যাঁ পুরোটা লিখবে কলকাতা, একটা সেমিকোলন দিয়ে 7 লক্ষ, বা এটা যে কোনো তুমি 001 যে কোনো একটা আরবিট্রারি অ্যাড্রেস দিয়ে দিলে। আচ্ছা, এবার এখানে চাইলে তুমি কমা ব্যবহার করতে পারো, নিউজ পেপারে করা থাকে, এখানে ফুল স্টপ দিতে পারো, আবার এগুলো না দিলেও কিছু যায় আসে না। মানে এই যে কমা বা ফুল স্টপ, এর জন্য তোমার যে বিশাল কিছু নাম্বার এক্সট্রা পাবে বা 1 নম্বরও কাটবে, এর কোনোটাই নয়। প্রথমত এই যে এডিটারের পর কমা বা দ্য নিউজ পেপারের পর কমা আমরা যেটা দিচ্ছি, এই কমাটা দিতে হবে, নালে তো মানে সংখ্যা দাঁড়িয়ে যাবে 212026। কিন্তু এগুলোর পর কমা ব্যবহার করাটা অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি উচিত নয়। কমা বা পাঞ্চুয়েশন আমরা ব্যবহার করি সেপারেট করার জন্য, তো এরা তো আর একসাথে নেই, নিচে নিচে আছে। সুতরাং টেকনিক্যালি সেপারেট করার দরকার নেই, তাই কমা বা ফুল স্টপ কিছুই হবে না। কলকাতার পর 7 লক্ষ 1-এর পর ফুল স্টপ দেবো না, কারণ ফুল স্টপ আমরা ব্যবহার করি অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, এটা কোনো সেন্টেন্স নয়, তাই ফুল স্টপ দেওয়ার কথা নয়। তাহলে স্যার আপনি দিতে বললেন কেন? কারণ নিউজ পেপারে পুরনো দস্তুর অনুযায়ী এটা দেয়া হতো। তাই তুমি এখানে দাও কি না দাও, এগুলোর মধ্যে কোনোটাই যে বিশাল কিছু ম্যাটার করবে এমনটা নয়। আচ্ছা, এরপর যেটা হবে সাবজেক্ট। সাবজেক্ট অনেকে মাঝামাঝি লেখে, কিন্তু এখন লেফট অ্যালাইনমেন্টেই লিখতে হয়। আমি আবারও বলছি, তুমি যদি মাঝামাঝি লেখো না সাবজেক্ট, তোমার স্যার যে বিশাল ক্ষেপে যাবে এরকম কোনো ব্যাপার নয়। তুমি মাঝখানেও লিখতে পারো, বাট আমার বক্তব্য হচ্ছে বাম দিক ঘেটে আমরা স্যার লিখবো বা সাবজেক্ট লিখবো। এইবার একটা প্রশ্ন আছে, স্যার আর সাবজেক্টের মধ্যে কোনটা আগে লিখবো? এক্ষেত্রে আমরা পুরোনো ট্রেন্ডটাই ফলো করব। পুরোনো ট্রেন্ড কি? আগে সাবজেক্ট আর তারপরে হচ্ছে স্যার। স্যারকে বলা হয় কি? স্যালুটেশন। কি বলা হয় বাবা? স্যালুটেশন মানে সম্বোধন। 2018 সালে যখন লেফট অ্যালাইনমেন্টের একটা নোটিফ মানে নোটিশ জারি করেছিল এনসিআরটি, 17 বা 18, আমার এক্সাক্ট সালটা মনে নেই। তো তখন ওই নতুন সিবিএসই প্যাটার্ন অনুযায়ী ওরা বলেছিল স্যারটা আগে লিখতে হবে, মানে স্যালুটেশনটা আগে লিখতে হবে, তারপরে সাবজেক্ট লেখা হবে। তাই একদম তুমি যদি বর্তমান টেকনিক মেনে লেখো, তাহলে আগে কিন্তু স্যার লেখা উচিত, তারপরে সাবজেক্ট লেখা উচিত। কিন্তু আমরা কেউই সেটা খুব একটা ফলো করি না। মানে একটা কথা ইংরেজিতে আছে না, যেটাকে বলে ট্রেন্ড। তাহলে ট্রেন্ড হচ্ছে আগে সাবজেক্ট দেয়া এবং পরে স্যার ব্যবহার করা, অর্থাৎ আমরা পুরনো ট্রেন্ডটাকেই বজায় রাখি। তো তার মানে এমনটা নয়, কোনো একজন টিচার তোমাকে বলল যে আমি স্যার আগে দিয়ে লেখাচ্ছি, তুমি গিয়ে বললে না অভিষেক স্যার তো বলেছে আগে সাবজেক্ট লিখতে হয়। আমি আবারও বলছি, যেটা একদম বর্তমান নিয়ম, সেই নিয়ম হচ্ছে আগে স্যালুটেশন, আগে স্যার লিখতে হয়, তারপর তোমাকে সাবজেক্ট লিখতে হয়। কিন্তু এই নিয়মটা অধিকাংশ ছাত্রছাত্রী বা স্যার ম্যাডাম মানে না, কারণ যারা পড়াচ্ছে এখন বা আমরাও যারা পড়াই, আমরা হচ্ছে ওল্ড স্কুল, মানে পুরোনোটা দেখেই অভ্যস্ত। এমনকি আমার তো এখনো মাঝে মাঝে লেখাতে গিয়ে ইয়োর্স ফেইথফুলি বা ইয়োর্স সিনসিয়ারলিটা ডান দিকে লিখলে কেমন জানি দেখতে ভাল লাগে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে চেঞ্জেস গুলো এসছে, তার মধ্যে কিছু চেঞ্জকে আমরা অ্যাডপ্ট করেছি, কিছু চেঞ্জকে আমরা সম্পূর্ণভাবে অ্যাডপ্ট করিনি। তাই জন্য এক্ষেত্রে কিন্তু ইয়োর সিনসিয়ারলি ডান দিকে লিখবে না, তুমি বাম দিকেই লিখবে। কিন্তু তুমি যদি নতুন নিয়ম না মেনে আগে সাবজেক্ট পরে স্যার লেখো, সেটা ভুল নয়। আবার তুমি যদি আগে স্যালুটেশন লেখো পরে সাবজেক্ট লেখো, তাতেও বিশেষ কিছু ভুল নেই। তবে যেটা ভুল আছে, সাবজেক্টকে সাব লিখবে না,
পুরো সাবজেক্ট শব্দটাই লিখবে। এবং এখানেও যেটা বলার সেটা হচ্ছে কলকাতাকে কোল লিখবে না, ঠিক আছে, জানুয়ারিকে জ্যান লিখবে না বা জানু লিখবে না, পুরোটা লিখবে। আরো যেটা লিখবে না সেটা হচ্ছে 21, 22, অর্থাৎ এই যে শব্দের সঙ্গে এনডি, এসটি, আরডি এগুলো যে যুক্ত করার টেন্ডেন্সি, এটা ইংরাজি এবং বাংলা কোনোটাতেই ব্যবহার করা উচিত নয়। মানে আমরা অনেকে লিখি তেসরা বৈশাখ, মানে 3রা বৈশাখ, এই রাটা এগুলো এখন আর মডার্ন ইংলিশ বা মডার্ন বাংলা কোনোটাতেই চলে না। তো স্বাভাবিকভাবে অনেকে কি করবে, 21 লিখবে, না লিখে 21, 2026 এইটা লেখা উচিত। কিন্তু হ্যাঁ, তুমি এখানে সাবজেক্ট আগে লেখো, পরে স্যার লেখো, তাতে কোনো অসুবিধার কিছু নেই। এবার সাবজেক্ট তুমি লিখবে হচ্ছে কি, যে কোনো, মনে করো সোশ্যাল মিডিয়া নিয়ে লিখছো বা ইম্প্যাক্ট অফ মোবাইল ফোন এরকম কিছু একটা লিখছো, ঠিক আছে, যে ইম্প্যাক্ট অফ মোবাইল ফোন। এবং এরপরে ফুল স্টপ দেওয়ার দরকার নেই। কেন ফুল স্টপ দেওয়ার দরকার নেই? কারণ আমরা কোনো সেন্টেন্স লিখিনি, আমরা একটা ফ্রেজ লিখেছি। আচ্ছা, আমাকে একটু মাঝে মাঝে হা হু করবে, মানে যাতে আমি বুঝতে পারি যে তোমরা আছো। কারণ আমি তো ধরো পড়িয়ে চলছি, আর এখন তোমাদের ব্যাচটা স্বাভাবিকভাবে হ্যাঁ আগের স্যার, ব্যাচের ঠিক আছে থেকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্ট কম। আগের ব্যাচটায় যেমন প্রায় 250 স্টুডেন্ট ক্লাস করতো ক্লার্কশিপের আগে, তো কেউ না কেউ তাদের আবার বলে বলে অফ করাতে হতো। তো আমি নালে বুঝতে পারবো না যে তোমরা আদৌ আছো না নেই, এটা বুঝতে পারবো না। আচ্ছা, তোমাদের অ্যাক্সেস দিয়েছে না দেয়নি আজকে? স্যার দেয়নি। আচ্ছা, আজকে রাতের মধ্যে না কালকে পেলেও দেবে বলছে। কালকে দেবে। আচ্ছা, কালকে দেবে বলে। হুম হুম, আচ্ছা, এরপর থেকে আমি আর গ্রুপে লিংক দেবো না। হ্যাঁ, আজকেই লাস্ট গ্রুপে লিংক দিলাম। তোমাদের যে ক্লাসগুলো রেকর্ড মানে হয়ে গেছে, যে 2-3টে ক্লাস নিয়েছি, তোমাদের অবজেক্টিভে যারা যারা অবজেক্টিভ ডেসক্রিপটিভ দুটো আছো, দুটো ব্যাচেই ভর্তি হয়েছো, তারা দুটোতেই পেয়ে যাবে, দুটোতেই অ্যাক্সেস পেয়ে যাবে। আর যারা ধরো শুধু ডেসক্রিপটিভে আছো, তারা ডেসক্রিপটিভের যে পোর্টাল হবে ওখানেই ক্লাসের লিংক পাবে। মানে গ্রুপে আর জিজ্ঞেস করার দরকার নেই, অ্যাপে যাবে, অ্যাপেই দেখবে ওই ক্লাস লাইভ বলে দেখাবে 10টার সময় বা 10টা 10-15 সময়, যেমন যেমন ডেট বলেছি সেই অনুযায়ী দেখাবে। তো এইটা হচ্ছে বিষয় যে, মানে এবং মানে তখন সুবিধা এটাও হবে, তোমাদের আর বলতে হবে না আমাকে যে স্যার ক্লাসের রেকর্ড পাইনি, কারণ আমরা কোনো রেকর্ড আপলোডই করব না, ওটা অটোমেটিক হয়ে যাবে। ক্লাস ধরো 11:30টায় শেষ হলো বা 11টা 15-তে শেষ হলো, তুমি 11:30টায় দেখবে অটোমেটিক্যালি আপলোড হয়ে গেছে, ওটা আমাদের আর কোনো হেডেকই থাকছে না। এই প্রথম 2-3টে ক্লাস আমাদেরকে শুধু একটু দেখে আপলোড করে দিতে হবে, ডাউনলোড করে আপলোড করে দিতে হবে। যাই হোক, তাহলে এখানে আমরা লিখলাম হচ্ছে ইম্প্যাক্ট অফ মোবাইল ফোন। চাইলে এটাকে আন্ডারলাইন করতে পারো, না করলেও বিশেষ কিছু যায় আসে না। তবে হ্যাঁ, আমি আবারও বলছি, সাবজেক্টকে সাব বা 21 ইত্যাদি না লিখে 21 এগুলো লেখা উচিত। এবং কলকাতা থেকে কেউ কোল লিখবে না, কারণ কোলাঘাটও হতে পারে কেউ এল এর ফুল ফর্ম। আবার তুমি ধরো সাব লিখছো, এটার মানে সাবজেক্ট না ধরে আমি সাবঅর্ডিনেটও ধরতে পারি। আর একটা জিনিস যেটা করবে না, এটা আমি আগের ব্যাচে বলেছিলাম বারবার করে, যে সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে কোনো রকম সেমিকোলনের জায়গায়, সরি কোলনের জায়গায় তোমরা বিসর্গ মার্ক ব্যবহার করবে না। এটা অনেকের একটা অভ্যাস আছে বা বদ অভ্যাস আছে এইটা ব্যবহার করার। মাথায় রাখো, এই যে মাঝখানে যখন গ্যাপ থাকছে, আমি বড় করে দেখাচ্ছি, এটা হচ্ছে বিসর্গ, ঠিক আছে। আর মাঝখানে যখন গ্যাপ নেই, মানে পুরোটা জুড়ে থাকছে, এইটা হচ্ছে কোলন, ঠিক আছে, এইটা কি, কোলন। তাহলে আমরা কি করি, সাবজেক্ট লেখার পর ছোট করে এরকমই দিই, হয়তো এত ঢাউস ঢাউস করে দিই না, কিন্তু এরকম তো দিই, মাঝখানে গ্যাপ থাকে। তো ইংরাজিতে বিসর্গের কোনো ব্যবহার নেই, ওটা একটা বাংলা হরফ, তার সাথে ইংরাজিকে গুলিয়ে ফেলো না। এবং এই ভুলটা কিন্তু বহু ছাত্রছাত্রী করে। এটা হয়তো মাইনর মিস্টেক, খেয়ালও করবে না, কিন্তু চাইলে খেয়ালও করতে পারেন, কারণ তার লজিক তো এটা হতে পারে, আমি এটা কি তুমি বিসর্গ দিয়েছো কেন? কারণ কোলন আর বিসর্গ দুটো আলাদা দেখতে, দুটো সেম নয়, ঠিক আছে। তাহলে এরপর লিখলে হচ্ছে তুমি ইম্প্যাক্ট অফ মোবাইল ফোন হতে পারে, ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া হতে পারে, আর একটু বড়ও দিতে পারো, 5-6টা শব্দই হতে পারে, যে ইম্প্যাক্ট অফ মোবাইল ফোন অন অন দ্য ইউথ, ঠিক আছে, অর্থাৎ যুব সমাজের ওপর মোবাইল ফোনের যে প্রভাব, ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব। তাহলে এই একটা জায়গা।
আমার তৈরি হলো। আচ্ছা, এবার বিসিএস এর ক্ষেত্রে আমরা একটা জিনিস জেনে নেব, সেটা হচ্ছে যে ওয়ার্ড লিমিট কত। ওয়ার্ড লিমিট হচ্ছে 150। আমরা জেনারেলি লেটার লিখে থাকি 150 শব্দ। তবে এই যে 150 বলছি, এটা কাউন্ট হয় কিন্তু স্যারের থেকে। ঠিক আছে, এই যে এমএনও লিখছো, এমএন ব্লক, কলকাতা ইত্যাদি কিন্তু 150 শব্দের মধ্যে ধর্তব্যে আসবে না। এটা তারপর থেকেই কাউন্ট হয়, এবং আমাদেরকে সেই অনুযায়ী কাউন্ট করতে হবে। আচ্ছা, এবং এখানে আমরা সবার প্রথম লিখলাম হচ্ছে কি স্যার। এখানে চাইলে তুমি স্যার অবলিক ম্যাডামও লিখতে পারো, কারণ তুমি জানো না। যদি বলে দেয় শ্রীমতী অমুককে চিঠি লেখা, তাহলে শুধু ম্যাডাম লেখো। তবে সব থেকে ভালো হচ্ছে স্যার অবলিক ম্যাম এটাই লেখা। আবার তুমি যদি শুধু স্যারও লেখো, তাতেও কোনো সমস্যা নেই। কেন বলছি? কারণ স্যার সবাইকে বোঝায়। মানে স্যার শব্দটা কিন্তু শুধুমাত্র পুংলিঙ্গবাচক শব্দ নয়, হ্যাঁ। যখন তুমি স্যালুটেশন বোঝাচ্ছ উচ্চপদস্থ একজন মহিলা আধিকারিককেও তুমি স্যার বলে সম্বোধন করতে পারো। তাহলে ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ স্যার সবার ক্ষেত্রে প্রযোজ্য। যেমন বাংলায় আমরা যদি বলি স্ত্রী শব্দটি, তো আমরা অনেকে এর একটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ করি শ্রীমতী বা শ্রীমত্তা, যাই হোক না কেন। তো শ্রীমতী শব্দটা ভুল আমি এটা বলছি না, কিন্তু তুমি যদি কোনো মহিলা যিনি উচ্চ পদস্থ বা সম্মানীয় রয়েছেন তার আগেও তুমি যদি শ্রী ব্যবহার করো, সেটা যে খুব টেকনিক্যালি ভুল তাও নয়। তার সব থেকে বড় প্রমাণ, তোমরা যখন দুর্গাপুজোর কোনো মানে চাঁদা দিতে যাবে, এবার খেয়াল করবে, তো ওখানে লেখা থাকে হচ্ছে শ্রী শ্রী দুর্গোৎসব বা দুর্গা মহোৎসব। ওখানে কিন্তু লেখা থাকে না যে শ্রীমতী শ্রীমতী দুর্গোৎসব। ঠিক আছে? তো শ্রী শব্দটা হচ্ছে কাউকে সম্মান জানানো, স্যার শব্দটাও কাউকে সম্মান জানানো। তো এটা যদি কোনো মহিলাকেও বলে, তো তাকেও তুমি স্যার বলে সম্বোধন করতে পারো। এমনকি দেখবে বড় বড় যারা আইপিএস আইএএস অফিসার, তিনি যদি মহিলা হন, যেমন বলো ওই ভারতের যিনি প্রথম মহিলা পুলিশ, ওই মানে উচ্চপদস্থ আইএএস কে ছিলেন? কি- কিরণ কিরণ বেদি। বেদি। হ্যাঁ, কিরণ বেদির সাবঅর্ডিনেট যারা ছিলেন তারা কিন্তু ওনাকে স্যার বলেই সম্বোধন করতেন। ঠিক আছে? তবে হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, যখন আমি খাতা চেক করব বা তুমি যখন লিখবে, এত যে সাইডের ব্যাপারগুলো এটা মাথায় আসবে না। সুতরাং যদি কোনো মহিলাকে চিঠি লিখতে দেয়, মহিলাকে তো আর ওইভাবে দেবে না যে লিখে দিল যে মিসেস অমুককে চিঠি লিখছো, তো সেক্ষেত্রে ম্যাডামই উল্লেখ করা ভালো। তবে হ্যাঁ, স্যার লিখলেও সেটা টেকনিক্যালি ভুল নয়। এক। 2 নম্বর, এরপর তুমি কমা ব্যবহার করতেও পারো, নাও করতে পারো। এই যে কমা, এটা অপশনাল। ওল্ড ইংলিশে দেয়া হতো, মডার্ন ইংলিশে দেয়া হয় না। এইবার এইখান থেকে তোমার লেখা শুরু হবে। মানে এই যে তুমি স্যারের এসটা লিখেছো, অনেকে কি করে আরের তলা থেকে লেখা শুরু করে। এইখান থেকে একটু জায়গা এতটা ছেড়ে দেয়। কার জন্যে? তুমি কার জন্য জমি রাখছো? কোনো দরকার নেই। একদম যেখানে তুমি স্যার বা ম্যাডাম লিখছো, যে ঘেস, এবং একদম দেখো এখান থেকে আমার কিন্তু সেম লাইন বা সেম মার্জিনে লেখা হচ্ছে। তো এখান থেকে আমার লেখা শুরু হবে আমার ওপেনিং স্টেটমেন্ট। ওপেনিং স্টেটমেন্ট মানে আমি কেন চিঠিটা বা কি বিষয়ে চিঠিটা লিখছি। তো সেক্ষেত্রে একটা প্যাটার্ন আমি দিয়ে দেব, তার বাইরে না যাওয়াটাই ভালো। মানে এটা চেঞ্জ করো না, কারণ এটা তো একটা ফিক্স জিনিস, তুমি চেঞ্জ করতেই পারো। কিন্তু যেটা প্যাটার্নকে ফলো করা উচিত, সেটা চেঞ্জ না করাই উচিত। এইটুকুনি মুখস্থই করে যাবে যে থ্রু দ্য কলাম বা কলামস দুটোই চলে। অ্যাকচুয়ালি টেকনিক্যালি কলাম হওয়া উচিত, কিন্তু পেপারে আমরা কলামসই লিখি। থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য অথরিটি অথবা অফ দ্য মাস রিগার্ডিং অমুক। বা যদি অ্যাটেনশন হয়, তাহলে টু লেখাটা রিগার্ডিং এর থেকেও বেটার হয়, যে through the columns of your esteemed newspaper বা esteemed daily, comma, I would like to draw the attention। এখানে draw attention না করে ভেঞ্চার টেঞ্চার শব্দও ব্যবহার করতে পারো, বাট draw the attentionটাই সব থেকে ভালো। attention of the authority to the impact of mobile phone on youth। এই যে আমি লিখলাম, এই জায়গাটা একটা ভুল হয়ে গেল। টু এর পর আমি সাবজেক্টটাকে হুবহু টুকে দেব না। অর্থাৎ সাবজেক্টে আমি যে ফ্রেজ ব্যবহার করেছি, টপিকে আমি সেম ফ্রেজ ব্যবহার করব না, একটু হলেও চেঞ্জ করব। এখানে লিখেছি ইম্প্যাক্ট অফ মোবাইল ফোন, ওখানে লিখব
দ্য ইভিল ইফেক্ট অফ মোবাইল ফোন। এইটুকুনি চেঞ্জ করলেই হবে। অর্থাৎ সাবজেক্টে তুমি যা লিখেছো ওখানে অন ইউথ না লিখে অন ইয়াং জেনারেশন। অর্থাৎ জিনিস একই থাকবে, কিন্তু সাবজেক্টটাকেই তুমি লেখার মধ্যে একদম হুবহু ডিটো কপি করবে না। এইটুকুনি আমরা মাথায় রাখবো। তাহলে এটা আমার একটা ফার্স্ট প্যারাগ্রাফ হয়ে গেল, যেটা আশা করি 15-20টা শব্দ তো মিনিমাম অ্যাকুয়ার করবেই। ঠিক আছে, এরপর যে জায়গাটা থাকবে সেইটা থাকবে হচ্ছে বডি অফ দ্য লেটার। বডি অফ দ্য লেটারে তুমি যে ইভেন্টটা নিয়ে লিখছো, মনে করো এখানে আমরা লিখছি মোবাইল ফোন নিয়ে। মোবাইল ফোন কেন, আচ্ছা এখানে একটা জিনিস মাথায় রাখবে, তোমাকে যা বলে দেয়া হয়েছে তুমি তার বাইরে লিখবে না। অর্থাৎ তোমাকে যদি বলে দেয়া থাকে যে ইভিল ইম্প্যাক্ট অফ মোবাইল ফোন, তাহলে মোবাইল ফোন কেন আমাদের উপকারে লাগে সেই নিয়ে 2-4 লাইন লেখার জায়গা নেই। আমি ইভিল ইম্প্যাক্টেই থাকবো। হ্যাঁ, বড়জোর একটা দুটো শব্দ খরচ করতে পারি, কিন্তু মানে ওই রকম রচনা বা কম্পোজিশনে আমরা যেমন প্রথমে পজিটিভ সাইড, তারপরে নেগেটিভ সাইড, তারপরে ব্যালেন্স করে তারপরে ফাইনাল অ্যান্সারে পৌঁছই, এখানে সেইটা করব না। আমরা সরাসরি নেগেটিভ সাইড বলা থাকলে নেগেটিভ সাইড দিয়েই শুরু করব। যদি পজিটিভ দিতে ইচ্ছা করে সেটা যেন একটা সেন্টেন্সও না হয়, আর্ধেকটা সেন্টেন্স হতে পারে। যে এরকম ভাবে শুরু করতে পারো যে ইনস্টিড অফ ইটস ভার্সাটাইল ইউটিলাইজেশন, কমা, ইট হ্যাজ নেগেটিভ ইম্প্যাক্টস বা ইট হ্যাজ মেনি নেগেটিভ ইম্প্যাক্টস, এইভাবে লেখাটাকে আমরা শুরু করব। তাহলে এইখানে একটা লেটার যখন লিখছো, তোমার জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, এখানটা তাহলে আমার গেল হচ্ছে এই অংশটাকে বলা হয় হচ্ছে বডি অফ দ্য লেটার। বডি অফ দ্য লেটারটাই কিন্তু তোমার মিনিমাম 70-80টা শব্দ নিয়ে নেবে। তো লাস্টে আরেকটা ছোট্ট প্যারাগ্রাফ তুমি করতে পারো যে আমি চাই যে এই চিঠিটা প্রকাশিত হোক, বা এটা না লিখলেও পারো যে আমি চাই যে একটা এর সলিউশন কি হতে পারে তার একটা সাজেশন। তুমি সলিউশন বলবে না, তুমি একটা সাজেশন দিয়ে দেবে, বা এটা হওয়া উচিত এবং সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। তো এইটা দিয়ে তুমি লেখাটা শেষ করলে, তারপর একটা শব্দ লিখবে থ্যাঙ্কিং ইউ, ফুল স্টপ দেবে, তার নিচে লিখবে হচ্ছে ইয়োর্স ফেইথফুলি। ইয়োর্স ফেইথফুলিটা অ্যাকচুয়ালি লেখে না, লেখা হচ্ছে ইয়োর্স সিনসিয়ারলি। ইয়োর্স ফেইথফুলি কারা লেখে? যদি দেখা যায় এমন কারুর চিঠি প্রকাশিত হচ্ছে যিনি নিজেই হচ্ছেন ওই পত্রিকার কর্মী, অর্থাৎ মনে করো সুমন, মানে এবিপি আনন্দের সুমন, সে আনন্দবাজার প্রাইভেট লিমিটেডকে চিঠি লিখছে, তো ও তখন লিখবে ইয়োর্স ফেইথফুলি। ঠিক আছে, কিন্তু আমি যখন বাইরের, আমি আই এম নট দ্য পার্ট অফ দ্যাট অর্গানাইজেশন, ইন দ্যাট কেস আই শুড রাইট ইয়োর্স সিনসিয়ারলি। কারণ আমার তো তার প্রতি ফেইথফুল, তার আজ্ঞাবহ দাস থাকার কোনো ব্যাপার নয়, বিকজ আই এম নট দ্য পার্ট অফ দ্যাট প্রাইভেট লিমিটেড। তো সেক্ষেত্রে তোমাদের লেখা উচিত হচ্ছে ইয়োর্স সিনসিয়ারলি, তার নিচে কমা দিয়ে। আচ্ছা, ইয়োর সিনসিয়ারলিতে ছোটবেলায় একটা ভুল করতে, ওই অ্যাপোস্ট্রফি এস টেস দিতে, ওইসবের দরকার নেই, কিন্তু ইয়োর্স, YOURS, তারপরে সিনসিয়ারলি, তারপরে হচ্ছে তুমি তার নিচে তোমার নাম লিখবে, এবং নামটা অবশ্যই একটা হরফ হবে, অর্থাৎ ABCXYZMNOPQR। এবং দেখবে এই শব্দগুলো যেন একটা আরেকটাকে ওভারল্যাপ না করে। একটাকে আরেকটা ওভারল্যাপ না করে মানে তুমি জায়গার নাম দিয়ে দিয়েছো এবিসি, বা এবিসি দিয়েছো মনে হয় প্রথমে, তাহলে এক্ষেত্রে তুমি আর এবিসি দিতে পারবে না। এক্ষেত্রে মনে করো তুমি আহ, ইয়ের পেপারের নাম দিয়ে দিয়েছো হচ্ছে XYZ বা MNO, তাহলে আর ইয়োর্স সিনসিয়ারলির পর MNO দিতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ যে জিনিসটা তুমি একবার ব্যবহার করে ফেলেছো কোনো একটা কিছুর জন্য, সেম জিনিস কিন্তু দ্বিতীয়বার তুমি ব্যবহার করবে না। ঠিক আছে, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এই জিনিসটা দরকার। আহ যেটা আমাদেরকে মানে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তো শেষে তুমি XYZ লেখো, ABC লেখো, অর্থাৎ যে তিনটে শব্দ ইতপূর্বে লেখনি সেইটা দিয়ে লেখাটা শেষ করবে। এবং এই XYZ অবধি তোমার কাউন্ট হবে 150 ওয়ার্ড। তার স্যারের আগে কি লিখেছো সেটা কাউন্ট হবে না। এবার বলো, যেটা বললাম, এখানে কারুর যদি কিছু প্রশ্ন থাকে। স্যার লাস্টে থ্যাঙ্কিং ইউ লিখবো না থ্যাংক ইউ লিখবো? মানে আমি দুটোই এক চলবে। জায়গায় দেখেছিলাম থ্যাঙ্কিং ইউটা নাকি। অ্যাকচুয়ালি টেকনিক্যালি থ্যাঙ্কিং ইউ লেখা যায় না, কারণ এটা ফ্রেজ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউটা হচ্ছে রাদার একটা সেন্টেন্স।
ঠিক আছে, তো সেক্ষেত্রে থ্যাংক ইউ লেখাটা বেটার। কিন্তু মানে যেটা কনভেনশন সেটা হচ্ছে অনেকে থ্যাংকিং ইউ লেখে, সেই কারণে বললাম। আর বলো। আচ্ছা স্যার, যেটা প্রথমে বললেন যে টু দা এডিটার এবং দা এডিটার দুটোই ঠিক, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টু এখন মডার্ন ইংলিশে চলে না। তো ধরুন যদি আমি দিলাম, তো সেক্ষেত্রে কি কাটবে না, আমাকে নাম না না না, বলে কাটবে না দিলে তো? তো কাটবে না, কাটবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো ম্যাটারই করে না। ঠিক আছে, তুমি আচ্ছা আচ্ছা, কি। ঠিক আছে। হ্যাঁ। আর কারুর যদি কিছু প্রশ্ন। আচ্ছা, একটা কাজ করো, যে কজন আছো, একটা খাতা পেন বার করো। আছে হাতের সামনে খাতা পেন? হ্যাঁ স্যার, আছে। সোশ্যাল মিডিয়ার ইভিল ইম্প্যাক্ট, এটার উপর বডি অফ দ্য লেটার লিখো, 10 মিনিট সময় দিচ্ছি। আমি প্রত্যেকেরটা ইন্ডিভিজুয়ালি শুনবো, বা লিখে গ্রুপে পাঠিয়েও দিতে পারো, বাট হ্যান্ড রাইটিংটা একটু ভালো হয় যেন। না হলে শুনবো, মানে মুখে মুখে বলবে, শুনলেও হবে। সেটা হচ্ছে স্যার ইভিল, আরেকবার বলুন টপিকটা। ইভিল ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন চিলড্রেন, বা অন স্কুল গোয়ার্স, বা অন স্টুডেন্টস। আচ্ছা, শুধু কি কি বডিটা লিখবো নাকি টোটালি শুধু এটা লিখতে বডি, হবে? শুধু বডি, শুধু বডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হলুদ শাড়িটা
স্যার গ্রুপে দেব? হয়ে গেছে, দিয়ে দাও দেখি। একটু পিডিএফ করে দেবে, হ্যাঁ। স্যার আমি এই ইয়েতে নোটে লিখেছিলাম তো ওখান থেকেই কপি পেস্ট করে দিয়েছি। মানে টাইপ? হ্যাঁ স্যার। হ্যাঁ, দাও দেখি। আসেনি তো এখনো। ওকে, দেখছি। আচ্ছা, কি নাম তোমার? হ্যালো? যে পাঠিয়েছো কি নাম একটু বলবে? আমার কথা শোনা যাচ্ছে না যাচ্ছে না? যে লেখাটা পাঠিয়েছো তার নামটা একটু বলবে। সে আছো কি? তাহলে চেক করে দেবো। হ্যালো? আমার কথা শোনা যাচ্ছে নাকি? একটু বাকিটা রেসপন্স করতো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। যাই হোক, দেখি কি লিখেছে। আচ্ছা, দেখো তুমি লিখেছো হচ্ছে কন্টেম্পোরারি সোসাইটি, বাট দিস ইজ নট দ্য টপিক। এখানে সরাসরি তুমি টপিকটা লিখে দেবে যে অন সোশ্যাল মিডিয়া বা ডেট্রিমেন্টাল এফেক্ট অফ মোবাইল ফোন, যেটাই হোক না কেন লিখছো। দো ডিজিটাল প্ল্যাটফর্মস ওয়্যার ডিজাইন টু facilitate communication and information sharing, their unchecked and excessive use has given rise to several social and psychological concerns. ঠিক আছে? The spread of misinformation, cybercrime, online harassment, and invasion of privacy, the spread of, acha, has become alarmingly common. common এখানে কমনের পরিবর্তে অন্য কোনো শব্দ লিখতে পারো, যে হ্যাজ বিকাম ডেইলি অকারেন্স। ঠিক আছে, আরো ভালো হয়, মানে একটা নিত্য নৈমিত্তিক দিনের ঘটনা। এক্সেসিভ এঙ্গেজমেন্ট উইথ সোশ্যাল না অন সোশ্যাল মিডিয়া হ্যাজ অলসো উইকেন্ড interpersonal relationships and adversely affected, affected কেন, পাস্ট টেন্স কেন, এখনো তো করছে। আচ্ছা, আগে হ্যাজ রেখেছো, হ্যাজ অলসো উইকেন্ড ইন্টারপার্সোনাল রিলেশন অ্যান্ড অ্যাডভার্সলি অ্যাফেক্টেড, হ্যাঁ ঠিক আছে, হ্যাজ অ্যাফেক্টেড মেন্টাল ওয়েলবিং পার্টিকুলারলি অ্যামং অ্যাডোলেসেন্টস। দ্য কনস্ট্যান্ট এক্সপোজার অফ curated lifestyle promotes unhealthy comparisons leading to anxiety, low self-esteem, and emotional distress. Furthermore, productivity and academic focus are severely compromised due to digital addiction. It is imperative for educational institutions, families, and policymakers to promote digital literacy and responsible
ইউজেজ, ইউসেজ অফ হোয়াট সেটা লিখতে হবে, যে অ্যান্ড রেসপন্সিবল ইউসেজ অফ টেলিকমিউনিকেশন বলো বা ইলেকট্রনিক গ্যাজেটস বলো। Stricter regulation and widespread awareness campaigns are essential to curb these growing evils and ensure a balanced digital environment. ঠিক আছে, খারাপ হয়নি লেখা। তুমি সম্পূর্ণটা নিজে লিখেছো নাকি কোনো নেট টেট বা কোনো কিছু সাহায্য নিয়েছো? না স্যার, নিজেই লিখেছি। এটা হুম, আগে একবার লিখেছিলাম, আগে আচ্ছা এক ঠিক, জায়গায় যখন করেছিলাম তখন ওটা লিখেছিলাম আর কি। ঠিক তো আছে, ওটা ভালো হয়েছে, ঠিক- খারাপ নেই, ঠিক আছে, মোটামুটি অসুবিধার কিছু নেই। আর কেউ দিয়েছো লেখা জমা? স্যার দিচ্ছি, একটু মানে 2 মিনিট টাইম দিন, হয়ে গেছে, হ্যাঁ, মানে হয়ে এসছে। ঠিক আছে। বাকিটা লিখছো না লিখছো না? তুমি শুধু এই লেখাটার এই পার্টটা চেঞ্জ করে দেবে, হ্যাঁ? মানে এখানে সরাসরি টপিকটা লিখে দেবে। তুমি তো ওকে শুধু স্যার। কন্টেম্পোরারি সোসাইটি নিয়ে লিখছো না, বা যদি এটা নাও লিখতে চাও এরকম লিখতে পারো, ডেট্রিমেন্টাল ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইউথ, সরাসরি লিখে দেবে। কারণ কন্টেম্পোরারি সোসাইটির মধ্যে পুরোটাই পড়ছে, মানে এখন যারা ধরো বয়োজ্যেষ্ঠ বা প্রবীণ, তারাও কন্টেম্পোরারি, সমসাময়িক। স্যার আমি পোস্ট করেছি। আমি দেখে নিচ্ছি, দাঁড়া। আচ্ছা, সবাই টাইপ করে দিয়েছিস নাকি? দাঁড়া 1 মিনিট। আচ্ছা, ও সরাসরি পয়েন্টে ঢুকে গেছে। কে? জয়দেব, তাই তো? এটা কার লেখা? না, সন্দীপ। সন্দীপ আছো? আমার আরে, একটু উত্তর করো, আছো তো? হ্যাঁ স্যার আছি। Nowadays, many people are increasingly glued to social media, which significantly hinders their ability to concentrate on their studies and other কি হলো studies and other serious responsibilities. This addictive habit, addiction বলে দাও না, addictive habit বলার দরকার নেই। This addiction has even led to bone-chilling accidents. For instance, many individuals are so distracted
by their phones that they neglect basic safety protocols বা মেজার লিখবে while crossing the road. Beyond individual safety, there is a broader societal risk. Misinformation often spreads like wildfire across digital platforms. মোটামুটি, this rapid dissemination of fake news, তুমি তো রিউমার বলেই দিয়েছো, ফেক নিউজ দরকার নেই, রিউমার ব্যবহার করো, and provocative content can incite communal tension and in extreme cases lead to riots or social unrest. ঠিক আছে, চলো আমি একটা আর কেউ দেবে, মানে লিখছো কি একটু জানাও তো। আর কেউ লিখছো কি যারা আছো? মৌমিতা, সাবর্ণা, চলো আমি একটা। স্যার আমি তো দিলাম। আচ্ছা, তুমি তুমি দিয়েছো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি একটা মোটামুটি মডেল অ্যান্সার বলে দিচ্ছি যে বডি অফ দ্য লেটারে আমরা কি কি ব্যবহার করব। তো প্রথমে এইভাবে শুরু করলাম, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য অথরিটিস টু দ্য অ্যাডভার্স ইফেক্টস অফ সোশ্যাল মিডিয়া পার্টিকুলারলি অন স্কুল গোয়িং চিলড্রেন। এবার লিখলাম কি, অ্যাট প্রেজেন্ট পিপলস, পিপলস মানে কি স্টুডেন্টস, হ্যাঁ, এসপেশালি দোজ ইন স্কুলস, দোজ মানে কি স্টুডেন্টস বা পিপলস। আচ্ছা, ইন স্কুলস কেন লিখলাম, কারণ স্টুডেন্ট তো কলেজেরও হতে পারে, আমি শুধুমাত্র মানে স্পেসিফিক্যালি বা পার্টিকুলারলি স্কুল ছাত্রদের কথা বলছি। কেন, কারণ তাদের বয়সটা আরো কম, কলেজে উঠেছে মানে তার বয়স 18-19 হয়ে গেছে, তাদের কথাটাও বলছি, কিন্তু বেশি জোর দিচ্ছে যারা স্কুল স্টুডেন্টস। তো সেটাই এইভাবে লিখলাম, অ্যাট প্রেজেন্ট peoples, especially those in schools, are so deeply engrossed in mobile phones and laptops, মানে তারা এতটাই এনগ্রস মানে হচ্ছে ডুবে থাকে, যেটা এর আগের জন একটা খুব ভালো শব্দ লিখেছো, সিড গ্লুড, গ্লুড মানে হচ্ছে চিপকে থাকা, গ্লু মানে আটা, তো গ্লুড টু লিখেছো এখানে, আমি সেটা এনগ্রসড ইন মোবাইল ফোনস অ্যান্ড ল্যাপটপস দ্যাট দে সিম টু ফরগেট, সিম মানে হচ্ছে যেন মনে হয়, মনে হওয়া, দ্যাট দে সিম টু ফরগেট দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম। অর্থাৎ বর্তমানে ছাত্রছাত্রীরা, বিশেষত স্কুল ছাত্রছাত্রীরা এতটাই তাদের মোবাইল ফোন এবং ল্যাপটপে মজে থাকে যে যেন তারা তাদের চারপাশের দুনিয়া ভুলে যায়। দে স্পেন্ড আওয়ার্স অন সোশ্যাল মিডিয়া, এখানে মেনি আওয়ার্স না লিখে শুধু আওয়ার্স লিখলাম, এটার মানে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। খুব ছোট্ট একটা সেন্টেন্স, প্রথমে একটা বড় সেন্টেন্স লিখে একটা বিরতি দিলাম, ছোট্ট একটা সেন্টেন্স। দে স্পেন্ড আওয়ার্স অন সোশ্যাল মিডিয়া, তারা সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। নট অনলি ডু দে স্কোয়ান্ডার দেয়ার প্রেসাস স্টাডি আওয়ার্স, মাথায় রাখবে যদি নট অনলি বা যে কোনো নেগেটিভ অ্যাডভার্ব বাক্যের শুরুতে থাকে তাহলে রুল অফ ইনভার্সন অ্যাপ্লাইড হয়। এখানে এটা লিখলে হতো না যে নট অনলি দে স্কোয়ান্ডার্ড, নট অনলি কি অ্যাডভার্ব, তাহলে স্কোয়ান্ডার্ডকে দুটো ভাগে ভেঙে নিতে হবে, ডিড বা ডু স্কোয়ান্ডার। ঠিক আছে, এখানে স্কোয়ান্ডার্ড থাকলে হতো কি ডিড স্কোয়ান্ডার, যদি স্কোয়ান্ডার্স থাকতো, দে না থেকে হি থাকতো, হি স্কোয়ান্ডার্স, তাহলে অ্যান্সার কি হতো, ডাজ হি স্কোয়ান্ডার। অর্থাৎ দেখো এটা একটা আলাদা জিনিস, নট অনলি রাজীব বাট অলসো রোহিত, এখানে নট অনলি আর বাট অলসোর মাঝে রাজীব আছে, নট অনলি রাজীবকে কোয়ালিফাই করছে মানে নাউনকে কোয়ালিফাই করছে, মানে এটা অ্যাডজেক্টিভ, তখন রুল অফ ইনভার্সন হবে না। কিন্তু এখানে কি লিখেছি যে নট অনলি মানে তারা তাদের সময়কে শুধু নষ্ট করে না, মূল্যবান সময়কে শুধু নষ্ট করে না, তাহলে নট অনলি কাকে কোয়ালিফাই করছে, গোটা ক্লজকে, গোটা ক্লজকে কোয়ালিফাই করা মানে কি, এটা অ্যাডভার্ব। তাহলে যদি নেগেটিভ অ্যাডভার্ব বাক্যের শুরুতে থাকে, তোমরা সব থেকে বেশি ভালো বুঝবে নো সুনারের ব্যবহারে, দেখবে আমরা কোনো সময় কিন্তু নো সুনার আই ওয়েন্ট দেয়ার বলি না, বলি কি নো সুনার হ্যাড আই গন দেয়ার অথবা ডিড আই গো দেয়ার, তাই তো। তো সেরকমই
নট অনলি ডু দে স্কোয়ান্ডার দেয়ার প্রেসাস স্টাডি আওয়ার্স, তারা যে শুধুমাত্র তাদের মূল্যবান পড়ার সময়কে নষ্ট করছে তা নয়, বাট দে অলসো সাকাম টু সোশ্যাল আইসোলেশন। এটা একটা ফ্রেজ, হ্যাঁ। সাকাম টু সামথিং মানে হচ্ছে কোনো কিছুর বশবর্তী হয়ে পড়া। তাহলে তারা যে শুধুমাত্র তাদের পড়ার সময়টাই নষ্ট করছে তা নয়, তারা এর ফলে একটা সোশ্যাল আইসোলেশনের বশবর্তী হয়ে পড়ছে, বা সোশ্যাল আইসোলেশনের কাছে মাথা নোয়াচ্ছে। সোশ্যাল আইসোলেশন মানে কি, এক ঘরে হয়ে যাচ্ছে, কারুর সাথে মিলছে না, কারুর সাথে কথা বলছে না, তার একটা আলাদা জগৎ তার কাছে নতি স্বীকার করছে। কিসের জন্য? অ্যাজ আ রেজাল্ট অফ এক্সেসিভ স্ক্রিন টাইম। দেখো, বারবার আমি আর লিখলাম না যে তারা সোশ্যাল মিডিয়ায় থাকে বলে। তাহলে এই যে মোবাইল ফোন নিয়ে বেশিক্ষণ থাকা, এটার জন্য মডার্নে বা আজকাল যে নিউজ পেপারে শব্দটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে স্ক্রিন টাইম। ঠিক আছে? তাহলে কিসের জন্য? তাদের স্ক্রিন টাইমের জন্য, এক্সেসিভ স্ক্রিন টাইম মানে খুব বেশিক্ষণ মোবাইলে লেগে থাকে বলে তাদের যে শুধুমাত্র পড়াশুনোর ক্ষতি হচ্ছে তা নয়, তারা সামাজিকভাবেও আলাদা হয়ে পড়ছে। ঠিক আছে? এরপর কি লিখলাম? দেয়ার ইয়ং মাইন্ডস আর টু ইমপ্রেশনেবল। আচ্ছা, এই টু টু এর ব্যবহারটা তোমরা জানো যে হি ইজ টু উইক টু ওয়াক মানে কি, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। মানে কোনো কিছু নেগেটিভ জোর দেওয়ার জন্য আমরা টু টু, মানে এটার ফলে ওটা করতে পারে না। আচ্ছা, এখানে ইমপ্রেশনেবল না লিখে তুমি নেইভও লিখতে পারতে। নেইভ মানে কি, বাচ্চা। অথবা তুমি চাইলে ইম্যাচিওর শব্দটাও লিখতে পারতে, যে দেয়ার ইয়ং মাইন্ডস আর টু ইম্যাচিওর টু ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং। আচ্ছা, ইমপ্রেশনেবল শব্দটার মানে কি? সহজেই প্রভাবিত হওয়া। অর্থাৎ যে যা বললো সেটাই তার মাথায় ঢুকে গেল, তার নিজের বিচার বিশ্লেষণ করার অতটা ক্ষমতা নেই। তো এই কোয়ালিটি, এই অ্যাডজেক্টিভটাকে বলা হয় ইমপ্রেশনেবল। মানে ইমপ্রেশন, কারোর উপর যদি খুব সহজেই ইমপ্রেশন পড়ে তাকে বলা হয় ইমপ্রেশনেবল। তাহলে দেয়ার ইয়ং মাইন্ডস আর টু ইমপ্রেশনেবল টু ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং। তাদের যে সবুজ মস্তিষ্ক বা তাদের যে শিশু মন, সেটা এতটাই মানে কি বলবো, ইম্যাচিওর, যে তারা ভালো এবং মন্দের ফারাক করতে পারে না। হেন্স দে বিকাম ভালনারেবল টু এক্সপ্লয়টেশন। আচ্ছা, ভালনারেবল মানে কি? উন্মুক্ত হয়ে যাওয়া, মানে তার যাবতীয় বর্ম বা গার্ড সরে যাওয়া, যের ফলে কি হচ্ছে, তারা নানা রকম এক্সপ্লয়েট করছে। মানে কি, তাদের খারাপভাবে ব্যবহার করছে কে? বাই সাইবার প্রিডেটার্স অ্যান্ড মিসক্রিয়েন্টস, অর্থাৎ যারা হচ্ছে সাইবার ক্রাইম যারা করছে, যারা ফাঁদ পেতে বসে থাকে, তো তাদের দ্বারা সহজেই এক্সপ্লয়েটেড হচ্ছে। ফুল স্টপ। ইন অ্যাডিশন টু মেন্টাল স্ট্রেস, মানে এর ফলে তাদের যে মস্তিষ্কে যে চাপ পড়ছে শুধু সেটা নয়, স্টুডেন্টস অ্যাডিক্টেড টু সোশ্যাল মিডিয়া, মানে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই মজে আছে সোশ্যাল মিডিয়ায়, সাফার সিগনিফিকেন্টলি ফ্রম দ্য ফিয়ার অফ মিসিং আউট। এই 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 টার্মগুলো একটু দরকার, হ্যাঁ। এটাকেই বলা হয় হচ্ছে, তোমরা জানো, ফোমো। ফোমো বিষয়টা কি বলতো? যে আমি কিছু মিস করে গেলাম, এই আমার কাছে মানে এই এই রোগের আরো একটা নাম আছে, এটাকে বলা হয় আহ মানে আমি মোবাইলটা আমার কাছের থেকে চলে গেল, আমার হাতে মোবাইল নেই, কিছু কি মিস করে গেলাম, কোনো আপডেট মিস করে গেলাম, এই যে ভয়, এটাকে ফোমো বলা হয়। এছাড়াও মোবাইল হাতের কাছে না থাকে, এখানে আরেকটা ইংরেজি আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, পরে মাথায় এলে বলবো। তাহলে এই ফোমো কথাটা কিন্তু দরকার তোমাদের লেখার মধ্যে একটু ইয়ে করে দেবে। দেখো, লেখার ভাষা কিন্তু খুব সোজা, কোনো কঠিন শব্দ আমি ব্যবহার করিনি, কিন্তু কতগুলো পয়েন্টকে ছোটর মধ্যে আমি ইনকালকেট করেছি। ইট ইজ হাই টাইম, এখানেও দেখো গ্রামারের কত ভালো আমরা ব্যবহার করছি, যেটা আমরা অবজেক্টিভে শিখি। কি শিখি? যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অনলি টাইম থাকলে তারপর সিম্পল পাস্ট টেন্স হয়, তাই তো? মানে ইট ইজ হাই টাইম হি ওয়েন্ট, হি গো হয় না কিন্তু, বা হি গোজ হয় না। ইট ইজ হাই টাইম গার্জিয়ানস টুক গুড কেয়ার অফ দেয়ার চিলড্রেন, মানে এটাই সময় যেখানে গার্জিয়ান, অভিভাবকদের উচিত। ঠিক আছে? এখানে তোমার মনে হবে যে গার্জিয়ান শুড টেক লিখবো, গ্রামার ভুল হয়ে যাবে, তোমাকে গার্জিয়ানস টু কি লিখতে হবে, এটা কোনোদিন গ্রামার ক্লাসে আলোচনা করে দেবো যে কেন এটার পর সিম্পল পাস্ট টেন্স হয়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পর ইট ইজ হাই টাইম গার্জিয়ানস টুক গুড কেয়ার, অথবা প্রপার শব্দটাও লিখতে পারো, হ্যাঁ। প্রপার কেয়ার অফ দেয়ার চিলড্রেন, এটাই হচ্ছে প্রকৃত সময়, বা এই সময়টাই হচ্ছে উপযুক্ত সময় যে অভিভাবকরা তাদের সন্তান সন্ততির পর্যাপ্ত এবং যথাযথ
কেয়ার নেবেন, সো দ্যাট দেয়ার স্ক্রিন টাইম ইজ কার্টেলড, যাতে করে তাদের মোবাইলের প্রতি যে সময়টা সেটা কমে আসে, অ্যান্ড দে ক্যান রিইন্টিগ্রেট ইনটু দ্য সোশ্যাল ফ্যাব্রিক, অর্থাৎ আমাদের যে সামাজিক কাঠামো তাতে তারা আবার নতুন করে বা ভালোভাবে ইন্টিগ্রেট করতে পারে। তো এরপরে থ্যাংক ইউ ইয়োর সিনসিয়ারলি দিয়ে লেখাটা শেষ করে দেবে। এই মডেল অ্যান্সারটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, বাট সাথে সাথে এটাও বলবো এখানে মুখস্থ করার কিছু নেই, তোমরা জাস্ট লেখাটা দেখবে যে স্যার আহ, আমিও একটা লিখেছিলাম, কি বলে পাঠিয়েছি, বাট ওটা পুরোটা লেখা হয়নি, জাস্ট ওই বডিটা জাস্ট লেখা হয়েছে, একটু যদি দেখে দেন ওটা। ওটা ভুল হয়েছে অনেকটা হয়তো। এক মিনিট, আমি তো ওই জন্যই বললাম আর কেউ দেবে কি। ঠিক আছে, মানে একটু কাটাকুটি হয়েছে, বাট এটা লেখাটা হুম, ঠিকঠাক হয়নি। আচ্ছা, একটু বলে দেবে কোনো জায়গা আমি না বুঝতে পারলে, হ্যাঁ। হুম হুম হুম। Social media is an important part of our life in which we spend much time on it. অন In ইট। which মানে কি? এই যে তুমি লিখছো ইন উইচ বা উইচ, এটা কিন্তু আওয়ার লাইফকে কোয়ালিফাই করছে, সোশ্যাল মিডিয়াকে ও নয়। ঠিক আছে, আচ্ছা। রিলেটিভ প্রোনাউন সবসময় তার অ্যান্টিসিডেন্টকে বোঝাবে। তো আমার দরকার নেই এখানে, আমি এখানে ফুল স্টপ করে দেবো যে সোশ্যাল মিডিয়া ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ, উই স্পেন্ড মাচ টাইম অন ইট। ঠিক আছে, আর তাছাড়াও হুম। দেখো তুমি যখন ইন উইচ লিখছো তাহলে আবার অন ইট লেখার তো দরকার নেই। ও আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানে যদি ভুল লিখতে হয়েছে। তাহলে লিখতে হতো যে অন উইচ উই স্পেন্ড মাচ টাইম। ঠিক আছে, তাও এখানে অফ আওয়ার লাইফটা লেখা যেত না, এইভাবে লিখতে হতো যে সোশ্যাল মিডিয়া বা an important part of our life is social media on which we spend much time. বোঝা গেল? ও আচ্ছা আচ্ছা। আর সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন এগুলোর সাথে ইন প্রিপোজিশন হয় না, অন হয়। ঠিক অন আছে, হয়। তাহলে এটা ইন উইচ হবে ঠিক না। আছে। আহ, আচ্ছা, চিলড্রেন অলসো স্পেন। স্পেন্ড, কেন স্পেন্ড হবে? মোর টাইমস অন ইট, তো তো এটা একই মাছ হয়ে গেল। টাইম হয় মনে। হুম। না, এখানে আচ্ছা। একটা জিনিস বলে দিই, টাইমকে আমরা কাউন্টেবলও ধরতে পারি। ঠিক আছে, টাইমস করা যায়, কিন্তু এক্ষেত্রে না মানে টাইম লেখাটাই ভালো, আর মন না করে মাছ টাইম লেখাটাই ভালো। টাইমস তখন ব্যবহার করি যখন সেটা সময় নয়, কতবার, এইটা বোঝাবে যে আই হ্যাভ আচ্ছা। ট্রাইড মেনি টাইমস। এটার মানে আমি অনেক হুম সময় চেষ্টা করেছি এটা না, আমি অনেকবার চেষ্টা করেছি। তো সেই ক্ষেত্রে তুমি টাইমস দেখতেও পারো, বাট এমনিতে যখন তুমি সময় অর্থে ব্যবহার করবে ইট ইজ আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল হুম। নাউনের সাথে আমরা মাছ ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, টাইম স্পেন্ট অন সোশ্যাল মিডিয়া ইজ নাও আ ব্যাড অ্যাডিকশন। আচ্ছা, এখানে সাবজেক্ট কি হলো বলতো? সাবজেক্ট হলো হচ্ছে সাব টাইম, তাহলে সেন্টেন্সটা হয়ে গেল টাইম ইজ এ ব্যাড অ্যাডিকশন। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তুমি এইভাবে লেখো টাইম স্পেন্ড না, লিখবে হচ্ছে স্পেন্ডিং টাইম অন সোশ্যাল মিডিয়া ইজ আ ব্যাড অ্যাডিকশন। আচ্ছা স্পেন্ডিং ঠিক টাইম আছে। অন সোশ্যাল মিডিয়া ইজ আ ব্যাড অ্যাডিকশন। আর অ্যাডিকশন লিখলে আর ব্যাড লেখার দরকারই নেই, ওটা নিজেই নেগেটিভ ওয়ার্ড। আর 2 নম্বর যেটা তুমি ভুল করেছো, এই যে নাও শব্দটা, এটা এখন হুম একটা খারাপ অভ্যাস তো না, এটা সব সময়ের জন্যই খারাপ অভ্যাস, তাই হুম। না? তবে কি লিখেছো বলো? ফর চিলড্রেন, আর তারপরে রিয়েল। হ্যাঁ, ওটা রিল মানটা ভুল হয়ে গেছে ওটা। আচ্ছা, রিল স্ক্রলিং রিয়েল ইজ এ হয়ে মেজর গেছে, ইস্যু। হ্যাঁ, রিয়েল রিল হয়ে গেছে স্ক্রোলিং ওটা। ইজ এ মেজর ইস্যু। ইস্যু ইন ইট। ইস্যু, না তুমি এরকম লিখতে পারো যে মেনি পিপল বা মেনি স্টুডেন্টস সিট গ্লুড সিট গ্লুড টু দেয়ার সেট টু ওয়াচ রিলস, আননেসেসারি রিলস, এইরকম লিখতে পারো যে আচ্ছা। মেনি পিপল স্পেশালি স্টুডেন্টস স্পেন্ড টু মাচ অফ দেয়ার টাইম ওয়াচিং আননেসেসারি রিলস। ঠিক আছে, হুম। তারপর কি লিখেছিস বল? চিলড্রেন আর নট ফোকাসড অন দেয়ার স্টাডিজ চিলড্রেনের ডিউ সাথে টু আবার দে। এস যোগ করেছিস কেন? ও চিলড্রেন হবে।
হ্যাঁ, চিলড্রেন তো নিজেই প্লুরাল, তাকে আবার কি হ্যাঁ, প্লুরাল? চিলড্রেন আর children are নট। not focused on their studies due to heavy use of social media. এটা অন হয়ে গেছে, হুম অফ হুম। সোশ্যাল মিডিয়া। এটা এরকম হয় না, অ্যাজ দে আর অন সোশ্যাল মিডিয়া হেভিলি, আচ্ছা আচ্ছা অ্যাজ দে আর অন সোশ্যাল মিডিয়া মোস্ট অফ দ্য টাইম, মোস্ট অফ দ্য টাইম দে আর অন সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, বা এটা আচ্ছা আচ্ছা এইভাবে আচ্ছা প্রথমে দিয়েও শুরু করতে পারো যে সিন্স দে স্পেন্ড a lot of time on social media, comma, they cannot concentrate on their study. আচ্ছা, তারপরে বলো। বুঝতে পেরেছি। They are not playing outdoor games and they are not physically fit for this reason. আচ্ছা, এটা এটা একটা। এরকম না করে এইভাবে লেখো যে বিং অন সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, বিং অন সোশ্যাল হুম মিডিয়া, বিং অন মানে অ্যাজ দে আর অন সোশ্যাল মিডিয়া, না লিখে বিং অন সোশ্যাল মিডিয়া দে হার্ডলি হুম। গো আউট টু প্লে গেমস। আচ্ছা, মানে তারা যেহেতু সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ সময় থাকে, তারা মানে থোড়ি বাইরে যায়, হার্ডলি বা বেয়ারলি, হ্যাঁ মানে বেয়ারলি আমি ওইটাই মানে লিখতে বোঝাতে পারো। চাইছি। হ্যাঁ, আমি ওইটা আমি লিখতে চাইছিলাম। দে আর নট কনফিডেন্ট ইন ইন এনি এনি ওয়ার্ক ওয়ার্ক ডান ডান ইন ইন, লাইফ নাকি? এটার তো মানে দাঁড়াচ্ছে না কিছু, ডান ইন লাইফটা। হ্যাঁ, ওটা আমার একটু তাড়াহুড়োতে ভুল লেখা হয়ে গেছে। ইন লাইফ মানে লেখো, আমি কিছু বলতে একটা চাইছি, মানে দাঁড়াবে। মানে আমি বলতে চাইছিলাম যে ও কেউ কনফিডেন্ট থাকে না কোনো একটা কাজ করতে গিয়ে, মানে এরকম টাইপের একটা কিছু, মানে আমি একটা লিখতে চেয়েছিলাম। তাহলে কোনো কাজেই লেখো সেক্ষেত্রে, দে আর নট কনফিডেন্ট ইন এনি ওয়ার্ক অফ দেয়ার লাইফ, আচ্ছা ইন দেয়ার লাইফ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডান ইন লাইফ দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এখন আচ্ছা বেসিক জায়গায় আছে, আস্তে আস্তে লেখো, যে ভুলগুলো বলে দিচ্ছি ওগুলো নোট করে নাও, যাতে ঠিক আছে। সেম ভুল দ্বিতীয়বার না হয়। ঠিক আছে, আচ্ছা, যখন আমি এই ধরনের লেটার লিখবো তখন কোন টেন্সের, মানে কোন টেন্সের ইউজটা মেইনলি হবে এটা সাবজেক্টের বেশিরভাগ? ওপর নির্ভর করবে, এটা সাবজেক্টের আচ্ছা। ওপর নির্ভর করবে। যেমন ধরো তোমাকে একটা লেটার লিখতে দিয়েছে কোনো একটা হুম। ঘটনা ঘটেছে তার উপর, তো সেক্ষেত্রে সিম্পল পাস্ট হবে। কিন্তু এই যে সোশ্যাল আচ্ছা, মিডিয়া নিয়ে তোমায় লিখতে দিয়েছে, এটা তো একটা বর্তমানের বর্তমানের ইস্যু। সঙ্গে সম্পর্কিত ইস্যু, তো সেক্ষেত্রে হ্যাঁ। প্রেজেন্ট টেন্স ঠিকই আছে, তাতে কোনো ভুল আচ্ছা নেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে। আর কেউ আর লেখা এই যে দিয়েছো বা ধরো হ্যাঁ বলো। আচ্ছা, বলছিলাম ধরো এই ধরনের লেখাগুলো লিখতে গিয়ে আমাকে কি বলে গ্রামারে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, টেন্স, মানে কোন কোন টেন্স? হ্যাঁ। সবার প্রথম হচ্ছে আর টেন্স, 2 নম্বর হচ্ছে হুম, ফরমেশন অফ সেন্টেন্স। তুমি যে ফরমেশন অফ জিনিসটার সেন্টেন্স। উপর জোর দেবে, এটা সবাইকেই বলছি, সবার প্রথম হ্যাঁ। আমি যে 2 বা 3টে লেখা দেখলাম, হুম। সবার প্রথম যে জিনিসটা চেষ্টা করবে সেটা হচ্ছে সংক্ষেপে কত বেশি পয়েন্ট আমি একটা জায়গায় আনতে পারি। রাখতে পারবো। আমি একটা আচ্ছা জিনিসের মধ্যে বেশি পয়েন্ট দিলাম এমনটা নয়, মানে অনেক বড় করে অল্প পয়েন্ট দিলাম তা নয়। মানে আমি একটা লেখা একটু আগে পড়ে শুনিয়েছি, ওখানে দেখো 4-5টা ইস্যু আমি একসাথে অ্যাড্রেস করেছি। যেমন তারা বাইরে খেলতে যাচ্ছে না, শারীরিকভাবে ফিট হচ্ছে না, এইটা একটা ইস্যু। 2 নম্বর হচ্ছে তারা সমাজ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, এটা একটা ইস্যু। 3 নম্বর তাদের হেলথের ওপরেও কিছু প্রেসার পড়ছে, সেটা একটা ইস্যু। এরকম 4-5টা ইস্যুকে একটা জায়গায় নিয়ে এসে ছোটর মধ্যে লেখো। ঠিক আছে, এবং তারপর যেটা করবে, মানে ইওর ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি ইজ টু রাইট কারেক্ট সেন্টেন্স। একদম সহজ ভাষায় সুন্দর সেন্টেন্স লিখবে, মানে সহজ, সুন্দর আগে দেখতে হবে না। তো যখনই তুমি সহজ ভাষায় মানে সেন্টেন্স লিখছো এবং নির্ভুল সেন্টেন্স লিখছো, তার পরের কাজ তোমার হবে হচ্ছে তার কলোকেশন, অর্থাৎ কোন শব্দের সাথে কোন শব্দ আমি ব্যবহার করেছি, তার পরিবর্তে কি শব্দ ব্যবহার করলে বেশি ভালো হতো। ঠিক আছে, যেমন এর আগে যার লেখাটা পড়লাম মোটামুটি ভালো হয়েছিল, টাইপ করে যে দিয়েছিল এই লেখাটি, তো এখানেও দেখো ও অনেকটা লিখেছে, কিন্তু বেশ কিছু পয়েন্টও মিস করে গেছে, ও একটা জিনিসের ওপরেই বেশি ফোকাস করে গেছে। ওর লেখাটা একবার আমি পড়ছি আরেকবার, যার লেখা সে আছো না লিভ করে গেছো? আচ্ছা, ও যেমন দেখো মিস ইনফরমেশন, আছি সাইবার স্যার। ক্রাইম, হ্যাঁ, হ্যারাসমেন্ট, এগুলো একটা পয়েন্ট বলেছে। 2 নম্বর হচ্ছে
রিলেশন, অ্যাডভার্সিটি এটার কথা বলেছে, লাইফস্টাইলের কথা বলেছে, অ্যাংজাইটির কথা, না ও মোটামুটি সবই বলেছে। ওর লেখাটা মোটামুটি ঠিকঠাকই আছে। ঠিক আছে। আরেকজনেরটা তো পড়লাম, এটা ইনকমপ্লিট হয়েছে, লেখাটাকে আরেকটু সুন্দরভাবে সাজাতে হবে। তো তোমাদের সবাইকেই বলবো একটা কাজ ছোট করে করবে। আহ, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটা একটু পড়ে রাখো। এবং এটা একদিনে হবে না, মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ, 1 মাস মতো সময় নাও। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে রেডি করো। এটা তুমি সব থেকে ভালো হচ্ছে রেন অ্যান্ড মার্টিনের বই থেকে করতে পারো, যেটা আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সবাই কিনি কিন্তু কেউ পড়ি না। রেন অ্যান্ড মার্টিনের বইটা ভালো করে ওখান থেকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা খুব ভালো করে করো। তাহলে কি হবে, তোমাদের পরবর্তীকালে লেখায় একটা সেন্টেন্সকে তুমি 2-3 রকম ভাবে লিখতে পারবে। ঠিক আছে, সেইটা ঠিক আছে। দরকার হবে। আর কারুর কোনো প্রশ্ন আছে আজকে? আচ্ছা স্যার, মানে যেটা বলছিলাম, আমার কাছে তো রিয়ান মার্টিনটা নেই, তো পিসি দাসের একটা আমার হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্লাইড পিসি ইংলিশ দাসও গ্রামার। ভালো, হ্যাঁ ভালো ভালো বই, ভালো বই পড়তে পারো। কোনো ঠিক গ্রামার বই আছে। খারাপ নয়, পিসি দাস, পিকে দে সরকার, রেন অ্যান্ড মার্টিন সবকটাই অত্যন্ত স্যার ভালো বই। আর একটা কি দুটো টপিক একটু দিন, যদি লিখে দেখাতে পারি একটু চেক করে দেন মানে ঠিকঠাক হচ্ছে কিনা। আমি লাইভ ক্লাসেই দেবো, 10 মিনিট সময় দেবো, তার মধ্যেই লিখতে দেবো। ঠিক আছে, 2-3 দিন ওকে ক্লাস স্যার, হয়ে ওকে যাবে। স্যার। তারপর থেকে তোমাদের হোমওয়ার্ক জমা দেওয়ারও ডেট থাকবে শুক্রবার। মানে একটা করে হোমওয়ার্ক থাকবে, সেটা তোমাদের প্রত্যেক শুক্রবার জমা দেবে। পরের শুক্রবার সেটা আমি দেখে দিয়ে দেবো, সেটা ক্লাসে চেক করব না, ওটা ওই মানে তোমরা যেমন পিডিএফ দেবে পিডিএফ এর উপর মার্ক করে পাঠিয়ে দেবো। এইখানে প্রথম আমি আজকে তোমাদের কিছু লিখতে দিইনি, এই ব্যাচটা এখনো স্টুডেন্ট কম আছে, কোনো পরীক্ষার অ্যানাউন্সমেন্ট নেই বলে। তো এটা মূলত তোমরা কে কেমন জায়গায় আছো সেটা দেখার জন্যই লিখতে দেয়া, আর কিছুই না। এখনো হোমওয়ার্ক দেয়া শুরু করিনি। ঠিক আছে। তাহলে তো স্যার আমি একদমই বলতে গেলে একটু বিগিনার লেভেলেই আছি নাকি, হ্যাঁ ঠিক লেখার আছে, দিক দিয়ে? অসুবিধার কিছু নেই, লিখতে থাকো, হয়ে যাবে, সমস্যা ঠিক আছে হবে স্যার। না। এখন তো বিসিএস এর সময় আছে অনেকটা, হ্যাঁ, অনেকটাই সময় আছে, মানে মেন্সের এখন অনেকটাই টাইম আছে। অনেকটাই বাকি আছে। ঠিক আছে, হ্যাঁ চলো, হ্যাঁ। গুড নাইট ঠিক সবাইকে। আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার।